আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার। এদিকে ফেনীতে ছাত্র দলের দুপক্ষের সংঘর্ষে আহত 13। জানাবো দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে বলছেন ফয়জুল করিম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মুরগি ও ডিমের দাম বেঁধে দিল সরকার। পাইকারি, খুচরা ও উৎপাদক পর্যায়ে মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। চিঠিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ পথের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃত্ববৃন্দের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর 2024 সালের মুরগি, সোনালী ও ব্রয়লার ও ডিমে নির্ধারণকৃত যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। কৃষি মন্ত্রণালয় উক্ত প্রতিবেদন পর্যালোচনা করে মুরগি, সোনালী ও ব্রয়লার ও ডিমের মূল্য নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধে প্রেক্ষিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় নির্ধারিতকৃত যৌক্তিক মূল্য সঠিকভাবে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে। এই অবস্থায় 2024 সালের মুরগি, সোনালী ও ব্রয়লার ও ডিমের নির্ধারিত যৌক্তিক মূল্য উৎপাদন, পাইকারি ও খুচরা পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি পিস ডিম খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 01 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সোনালী মুরগি প্রতি কেজি খুচরা পর্যায়ে 269 টাকা 64 পয়সা, পাইকারি পর্যায়ে 264 টাকা 57 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে 159 টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পাইকারি পর্যায়ে ব্রয়লার মুরগি কেজি 172 টাকা 61 পয়সা এবং উৎপাদক পর্যায়ে 168 টাকা 91 পয়সা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিটি সব বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ছাড়াও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিল, ব্রডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ, অ্যানিমেল হেলথ কম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইম্পোর্টস অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের সভাপতিকে পাঠানো হয়েছে। ফেনীতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত 13। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে ফেনীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত 13 জন আহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লেমুয়া ছনুয়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের রয়েছে। আহতদের ফেনী 250 সোজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার ছনুয়া ইউনিয়নের তালতলায় ঘরোয়া বৈঠক করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম। তার বৈঠক শেষ করে যাওয়ার সময় নজরুল ইসলাম অনুসারীদের উপর হামলা চালায় ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আহসানুল সুমন ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন লোকজন। তাদের মারধরে 3 জন আহত হন। এই ঘটনার জেরে নজরুল অনুসারী ছনুয়া ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি শরীফুল ইসলাম ও মোশাররফ হোসেনকে গতকাল সকালে বাসা থেকে তুলে নেওয়া যায় সুমনের লোকজন। এরপর থেকে উদ্ধারের জন্য সদর ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম নেতাকর্মী নিয়ে ছনুয়া রাস্তায় মাথায় অবস্থান নিলে সেখানে দুপক্ষের সংঘর্ষে বাধে। সংঘর্ষের সময় 4টি মোটরসাইকেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ব্যাপারে জানতে আহসান সুমনকে ফোন করা হলে তারা মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন বলেন, ছনুয়া ওই ওয়ার্ডে শনিবার রাতে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আহসান সুমনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সুমন সমর্থিতরা আবার কয়েকজনকে পিটিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন বলেন, সংঘর্ষের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেনী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাদত হোসেন বলেন, সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে 2 জন ও কোম্পানিগঞ্জ থেকে একজনকে পুলিশ আটক করেছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।
দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন। টানা 3 মেয়াদ শেষ করে চতুর্থ মেয়াদের দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদ। পরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ আছে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচন হয়নি। দলীয় সরকারের অধীনে প্রতিবারই প্রভাবিত হয়েছে নির্বাচন কমিশন। সরকার প্রভাবিত করার কাজটি অত্যন্ত আগ্রহের সঙ্গে দায়িত্ব নিয়েই করতেন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সংসদ নির্বাচন করতে বাধ্য হতেন নির্বাচন কমিশনগণ। শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় সরকারের অধীনে গত 3 নির্বাচন নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে জনমনে। সব মহলে দিনের ভোট রাতে করা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নিয়ে সবচেয়ে বেশি বিতর্কে চলছে। নুরুল হুদা কমিশনই দিনের ভোট রাতে করেছে বলে অভিযোগ। অন্যদিকে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দিনের ভোট রাতে না করলেও ভোটের শতকরা হার ইচ্ছামতো বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলে এমন আলোচনা বেশ জোরালো। ফলে হানাহানি ছাড়া আওয়ামী লীগের দেওয়া ডামি প্রার্থীরা নির্বাচিত হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন বিতর্কের জন্ম দেয় আউয়াল কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 41.8% ভোট পড়েছে বলে জানান তৎকালীন প্রধান নির্বাচন কমিশন CC কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে 223টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হন। জাতীয় পার্টি যেতে 11টি আসনে, এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নৌকা প্রতীক নিয়ে একটি আসনে এবং জাতীয় সমাজতান্ত্রিক দল ও নৌকা প্রতীক নিয়ে একটি আসনে জয়ী হয়। বাংলাদেশ কল্যাণ পার্টি হাতঘড়ি প্রতীক নিয়ে একটি আসনে এবং 61টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন। CECর ঘোষণা অনুযায়ী নির্বাচন প্রদত্ত ভোটের শতকরা হার 41.8%। মোট ভোটার 11,95,01,585 জন। তাদের মধ্যে 4,99,55,445 জন ভোটার ভোট দেন। ভোটের শতকরা হার 41.8%। জানা যায় বিতর্কিত ওই নির্বাচন করতে চাননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, কাজী হাবিবুল আউয়াল সব রাজনৈতিক দলের অংশগ্রহণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু সরকারের বাধার কারণে তিনি সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে পারেননি। এমনকি হাবিবুল আউয়াল পদত্যাগ করে অস্ট্রেলিয়া চলে যেতে চেয়েছিলেন, কিন্তু পদত্যাগ করতে পারেননি সরকারের চাপে। একতরফা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়ে হাবিবুল আউয়াল চেয়েছিলেন দেশ ত্যাগ করতে, কিন্তু সরকারের উপর মহলের বিষয়টি জানাজানি হলে তাকে ঠেকাতে শক্ত অবস্থানে যায় আওয়ামী লীগ সরকার। প্রধান নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণে আনতে ওই সময় তাৎক্ষণিকভাবে সিসির সঙ্গে দেখা করতে আসেন 3 গোয়েন্দা বাহিনীর প্রধান কর্মকর্তারা। তাদের সঙ্গে বৈঠকের পর পদত্যাগ বা দেশ ত্যাগ আর সাহস দেখাননি কাজী হাবিবুল আউয়াল। এরপর থেকে গোয়েন্দাদের কঠোর নজরদারিতে থাকেন হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। গত বছরের 7 নভেম্বর হঠাৎ প্রধান নির্বাচন কমিশন CC কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করতে আসেন 3 গোয়েন্দা বাহিনীর প্রধান কর্মকর্তারা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের DGFI মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এবং পুলিশের বিশেষ শাখার ASB প্রধান মনিরুল ইসলাম CECর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। এরপর CCর সঙ্গে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার NSI মহাপরিচালক মেজর জেনারেল TM জোবায়ের। 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে কোনো বিষয় আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই। তবে CECর ওই সময় পদত্যাগ করে দেশের বাইরে চলে যেতে চেয়েছিলেন। ডামি প্রার্থীদের মাধ্যমে একতরফা নির্বাচনের পক্ষে ছিলেন না CEC। চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বল্প ভোটের উপস্থিতি এবং বিভিন্ন স্থানে সহিংসতা নানা ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোট গ্রহণ শেষ হয়। তবে নির্বাচনের শেষ দিকে এসে জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের অনেক প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। হাবিবুল আউয়াল কমিশন সুষ্ঠু নির্বাচনের দাবি করলে অনিয়মের অভিযোগে 9টি আসনের 21 কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এছাড়া আওয়ামী লীগের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। দেশজোড়া 300 সংসদীয় আসনের মধ্যে 299টি গত 7 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিএনপি ও সমমনা দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করে ভোট বর্জনের আহ্বান জানায় দেশবাসীর প্রতি। অন্যদিকে 15 বছর ধরে ক্ষমতা থাকা আওয়ামী লীগ ও তাদের রাজনৈতিক মিত্ররা এই নির্বাচনে অংশ নেয়। 7 জানুয়ারি ওই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সরকার গঠন করেন। সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক প্রকাশিত বইয়ে উল্লেখ আছে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল অংশগ্রহণমূলক। এই নির্বাচনে বাংলা আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোট নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। মহাজোটের বিপরীতে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়। জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে 20 দলীয় জোটভুক্ত দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে। সব নিবন্ধিত দলের অংশ নেওয়ার একাদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু অংশগ্রহণমূলকই নয়, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি প্রার্থীর দেখা মেলে এই নির্বাচনে, অথচ এটি প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না। একাদশ সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে পায় 288টি আসন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র 8টি আসন। শেখ হাসিনা সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে বলছেন ফয়জুল করিম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, শেখ হাসিনা সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে। ভারত থেকে নিম্নমানের পাথর আমদানির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ দেওয়া হয়। প্রতি বছর নিম্নমানের পাথর ক্রয়ের ফলে ভারতে চলে যায় দেশের $5 বিলিয়ন। মুফতি ফয়জুল করিম বলেন, ভারতকে খুশি করতে পরিবেশের দোহাই দিয়ে দেশের পাথর উত্তোলন বন্ধ করে ভারতে টাকা পাচার করা হয়েছে, আর বিনিময়ে ভারত আমাদেরকে নিম্নমানের জিনিস দেয়। বর্ষা মৌসুমে ডুবিয়ে মারে, শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে মরুভূমিতে পরিণত করে। এটাই ভারতের বন্ধুত্বের নমুনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পাথর কোয়ারিয়াদের দাবি মেনে নিয়ে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানান। মুফতি ফয়জুল করিম বলেন, অনবরত বিলম্বে পাথর কোয়ারি খুলে দিয়ে ঋণ খেলাপি ধসে পড়া ব্যবসায়ীদের ঋণ মওকুফ করতে হবে। ভারতের পাথর আমদানি করা বন্ধ করুন। তিনি বলেন, বিগত সরকার ভারতের তাবেদারি করতে গিয়ে আমাদের দেশীয় খনিজ সম্পদকে বিকল করে কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন দেশ থেকে নিম্নমানের পাথর আমদানি করেছে। নিকট অতীতে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছিল, ফলে সিলেট সহ সারা দেশের বিভিন্ন পাথর অঞ্চলে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। তাই ভারতের পাথর না নিয়ে আবারও দেশে পাথর উত্তোলন করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।